কেরাঞ্জন বলো, হ্যালুসিনেশন কি? ম্যাম, হ্যালুসিনেশনে এক্সিস্টেন্সটা থাকে না, হুম। ইলুশনে এক্সিস্টেন্স থাকে। যেমন একটা দড়িকে আমাদের সাপ মনে হইতে পারে, কিন্তু ওখানে দড়ির হ্যাঁ। এক্সিস্টেন্সটা থাকবে। এটা ম্যাম ইলুশন। আর আচ্ছা, হ্যালুসিনেশনে এরকম এক্সিস্টেন্স থাকবে না। কোনো কিছু এক্সিস্টেন্স থাকে না। হ্যালুসিনেশন তাহলে হচ্ছে আহ মানে কয়টা ফাংশন পাওয়া গেছে যে কোন কি কি ভাবে আমরা হ্যালুসিনেট করে থাকি? ম্যাম, দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, হুম। তারপরে স্মেলের মাধ্যমে, আর আর টাচ। হুম, সোমাটিক অ্যান্ড olfactory। ঠিক আছে, তার মানে আমরা চার ভাবে হ্যালুসিনেট করি। আমরা টেস্ট নিতে পারি না শুধুমাত্র, তাই না? লবণের জায়গায় লবণই নেই, আর মিষ্টির জায়গায় মিষ্টি, এইটুকু শুধু আমরা চেঞ্জ করতে পারি না বা আমাদের চেঞ্জ হয় না। আদারওয়াইজ আমরা সেন্সরি অর্গানের মধ্যে চারটা অর্গান দিয়েই হচ্ছে হ্যালুসিনেট করি। এবার হচ্ছে delusion. A delusion is a belief that is firmly held on inadequate grounds. আচ্ছা, একটা সোজা বাংলায় যদি বলতে যাই, একটা ভ্রান্ত বিশ্বাস যেটার কোনো বাস্তব অভিজ্ঞতা বা বাস্তবতা বলে কিছু নাই। আমার মনে হয় এটাও পড়াইছি। আমার কি জানি হতে পারে যে একজন বলল যে আমি হচ্ছি আহ ওবামার ওবামার সন্তান, জি ম্যাম, পড়াইছেন। অথচ সে, হ্যাঁ এটা আমি পড়াইছি, আমার কাছে মনে হচ্ছে। টাইপস অফ ডেলিউশন কি পড়াইছিলাম? একজন ব্যক্তির টোটাল কালচারটাকে হয়তো বা সে চেঞ্জ করে ফেলতে পারে, আবার অনেক সময় দেখা যায় সে এটা ভাবতেই পারে। আমার তো মনে হচ্ছে মানে ডেলিউশন পড়াইছি। জি আচ্ছা, ম্যাম। অ্যাকর্ডিং টু, আচ্ছা প্যারানয়েড পার্সোনালিটি বা প্যারানয়েড ডেলিউশন কি একটু বলতে পারো? প্যারানয়েড সন্দেহ প্রবণতা তো বুঝো নাকি? জি ম্যাম। সন্দেহ প্রবণ, সন্দেহ প্রবণ, কেউ আমার ক্ষতি করতে চাচ্ছে, এটা হচ্ছে প্যারানয়েড থিঙ্কিং। আচ্ছা, তাহলে হ্যালুসিনেশন এন্ড ডেলিউশনটা শেষ হলো, আমরা কমিউনিকেশনে যাই। ঠিক আছে, কমিউনিকেশন করি, তারপরে একদম লাস্টে তোমাদেরকে পিয়াজেটের থিওরি পড়াবো। Communication is a helping approach that highlights the emotion and intellectual experience of a patient. আচ্ছা, এটা হচ্ছে কাউন্সিলিং, সরি। কমিউনিকেশনের মাধ্যমগুলো তোমরা বলতে পারো কোন কোন ওয়েতে আমরা কমিউনিকেট করি, বলো তো? দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, আর দেখি তো, শুনি তো, দেখাশোনা ছাড়া কি আর কি কমিউনিকেশন হয় না? কথা বলার মাধ্যমে, মিডিয়া, মিডিয়া। মিডিয়া। জি ম্যাম। বলার মাধ্যমে হয়। ম্যাম, কয়েকজন ক্লাসে ঢুকতে পারতেছে না। তাই? মাত্র তিনজন অপেক্ষা করতেছে, বাকিরা কোথায়? কে জানি কিছুক্ষণ আগে সালাম দিছে, বিশাল লম্বা। আই প্রেজেন্ট দাও, নাহলে কিন্তু অ্যাবসেন্ট করে দিব। আমি দেখছি তোমাকে। আরবি বাংলা শুদ্ধা সব সহ হচ্ছে একটা বিশাল লম্বা সালাম দিল। কে এটা? কে? কেউ নাই আজকে, আর কেউ নাই। আচ্ছা, কমিউনিকেশন স্কিল আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে। আমাদের ফিজিওথেরাপি জন্য কমিউনিকেশন স্কিলের বড় একটা অংশ হচ্ছে কাউন্সেলিং। তুমি কিভাবে একজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবা, এটা তোমাকে বুঝতে হবে। একজন ক্লায়েন্ট আসলো, আসা মাত্রই তুমি তাকে ফিজিওথেরাপি দিয়ে দিলেই তুমি এটা বুঝতে পারো না যে সে এটা রিসিভ করবে, তাই না? কেন রিসিভ করবে তোমার থেরাপি, সে কেন নিবে বলো তো? একজন ক্লায়েন্ট কেন তোমার থেরাপি নিবে? কই কেউ রেসপন্স করতেছো না?
নাকি তোমরা বুঝছো না কমিউনিকেশন থেকে আমি কাউন্সিলিং এ চলে গেলাম কেন নাকি? আফরোজা লস্কর, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি ম্যাম, শুনতেছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। তোমরা রেসপন্স করো না কেন? জি ম্যাম, রেসপন্স শোনা করলে যাচ্ছে। আমার তো তাহলে ক্লাস নিতে ইচ্ছা করে না তোমাদের সাথে। কথা তো বলতে হবে, ভুল বলো যাই বলো কথা তো বলবা। আমরা যখন একজন ক্লায়েন্ট দেখব অবশ্যই তার সাথে কমিউনিকেশন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমাদের যেহেতু অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমাদের কমিউনিকেশনটা হচ্ছে ট্রিটমেন্ট বেসড, কিন্তু তাকে ট্রিটমেন্ট প্রসিডিউর বোঝানোর জন্য হলেও আমাকে কাউন্সেলিংটা করা প্রয়োজন, তাকে কিছু পরামর্শ আমাকে দিতে হবে। তো আমরা এখানে কি করব, আমরা কাউন্সেলিংটা কি, এটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর তাদেরকে বোঝানোর জন্য, সেটা আমরা দেখব। Counseling is a helping approach that highlights the emotion and intellectual experience of a patient. একজন পেশেন্টের কি বলে এক্সপ্রেশন, ইমোশন বা ইন্টেলেকচুয়াল এক্সপেরিয়েন্স গুলো আমরা বুঝতে পারি কাউন্সেলিং স্কিলের কারণে। হ্যাঁ, আমাদের যদি কিছু কাউন্সেলিং স্কিল থাকে তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে? How a patient is feeling that feeling and what they think about the problem. একজন পেশেন্ট তার প্রবলেমটাকে কিভাবে ফিল করছে এবং সেটা আমাদেরকে কিভাবে বোঝাচ্ছে, সেই তার সাইন সিমটম, সে আমাকে যেটা বলবে সেটা হচ্ছে সিমটম আর আমি যেটা দেখবো সেটা হচ্ছে সাইন। কথাটা কি ঠিক আছে? তোমরা কি এই বিষয়টা জানো? সাইন কোনটাকে বলে আর সিমটম কোনটাকে বলে? রিয়া বলো তো, কোনটাকে সাইন বলে আর কোনটাকে সিমটম বলে? ম্যাম, সিমটম হচ্ছে লক্ষণ। এইভাবে মানে সিমটম হচ্ছে লক্ষণ, তাহলে সাইন কোনটা? ম্যাম, ইশারা, ইঙ্গিত বা চিহ্ন এই টাইপের বোঝাবে, আর ওখানে যে কোনো একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে লক্ষণ, ঠিক আছে? উপসর্গ হচ্ছে রোগের বিভিন্ন ধরন, সেটা হচ্ছে সিমটম, ঠিক আছে? আর সাইন হচ্ছে লক্ষণ, আমি যেটা দেখতে পাই অ্যাজ এ এক্সপার্ট, আমি যেটা পেশেন্টের মধ্যে দেখতে পাই। পেশেন্ট কি এখন খুব নার্ভাস আছে নাকি পেশেন্ট খুব প্রফুল্ল আছে, সেটা হচ্ছে সাইন। যেটা পেশেন্টের মধ্যে আমি দেখতে পাই দিস ইজ সাইন। আর যেটা হচ্ছে পেশেন্ট আমাকে এসে বলে আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, নাড়তে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, ওইটা হচ্ছে সিমটম, ঠিক আছে? বুঝাইতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। আমি যখন একজন পেশেন্টের বুঝতে পারবো এটা। আর কাউন্সিলিংটা হচ্ছে একটা আসলে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। তোমার যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে কাউন্সিলিং অবশ্যই প্রয়োজন। আচ্ছা, the use of counseling skill is an inherent part of a physiotherapist role. এটা মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা রোল হচ্ছে ফিজিওথেরাপিস্টদের ক্ষেত্রে। Physiotherapists are trained to recognize the psychological needs of people with physical movement and related difficulties and use counseling skill. আচ্ছা, একটা কথা এখানে বলি, তুমি যখন একজন ক্লায়েন্টকে দেখলা, সে ক্লায়েন্ট আসলো, তুমি বুঝলা যে তার আলটিমেটলি থেরাপি লাগবে। এখন তুমি তাকে বললা আপনার এটা এটা করতে হবে, এই ব্যায়াম করে দিলাম, এভাবে এভাবে করবেন, তাহলে কি ক্লায়েন্ট তোমার এই ইনফরমেশন রিসিভ করবে বলে তোমাদের মনে হয়? না ম্যাম। কেন রিসিভ করবে না? তুমি তো তাকে ট্রিটমেন্টই দিচ্ছ। সে এটা বলার পরে সে জিজ্ঞেস করবে এটা কেন করবে, করলে কি হবে না হবে সব জিজ্ঞেস করবে। আলটিমেটলি সে আসলে জানতে চাচ্ছে আমার এই প্রবলেমটা কেন হলো, রাইট? আমি তো দিব্যি চলতেছিলাম, হঠাৎ করে কেন এরকম হলো, তার মানে হচ্ছে কি আমাকে
একটা সে যদি একটা ডিজিজ বা একটা ডিসঅর্ডারে থেকে থাকে, এই ডিসঅর্ডারের মানে ইটিওলজিক্যাল এজেন্ট আমাকে তার মধ্যে মানে তাকে ব্যাখ্যা করতে হবে, তাই না? কেন এটা হলো সেটা আমাকে তাকে বলতে হবে। আচ্ছা, এরপর আমি এটা বলার পরে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে আমার কিন্তু তাকে সেটাও জানাইতে হবে, রাইট? জি ম্যাম। নাকি শুধু আমি ইটিওলজিক্যাল এজেন্ট বলে দিলাম, ট্রিটমেন্ট বলে দিলাম তাহলেই হইলো? তাহলে হবে না, আমাকে অফকোর্স ইটিওলজিক্যাল এজেন্ট তাকে জানাতে হবে, দেন এই এই এটার হচ্ছে ইফেক্ট বর্তমানে কিরকম হচ্ছে এবং ইন ফিউচার সে এটার কনসিকুয়েন্স কিরকম হতে পারে সেটা সম্পর্কে আমার তাকে জানাতে হবে। তো সেই জিনিসটা তুমি কিভাবে জানাবা? তুমি বলবা আপনার আজকে হাঁটু ব্যথা করতেছে, কালকে দেখবেন আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, ফ্রোজেন শোল্ডার হয়েছে, তারপর দেখবেন আপনি হুইল চেয়ারে পড়ে গেছেন, টেট্রা হয়ে গেছে। এইভাবে আমরা নিশ্চয়ই বলবো না, একটা অ্যাপ্রোচের মাধ্যমে বলবো। আর সে যেটা নিয়ে প্রবলেম নিয়ে আসছে, আমি মানে কোনো ইনভেস্টিগেশন না করে আবার হুট করে তাকে আমি বলতে পারি না ও ঘাড়ে ব্যথা তার মানে ফ্রোজেন শোল্ডার, তার মানে কি আমি জাজমেন্টালও হতে পারবো না, তাই না? এখানে আমরা একটু দেখি, কাউন্সেলিং ইজ নট judgmental, getting emotional involvement with the patient, looking at a patient problem from own perspective based on therapist own value system. এখানে আমি তিনটা পয়েন্টস বললাম, তিনটা পয়েন্টসের মধ্যে একটা জিনিস খেয়াল করো। ফার্স্ট অফ অল, পেশেন্ট যখন একটা প্রবলেম আমাকে বলবে যে আমি আসলে এই প্রবলেমটার কারণে এসেছি, তার মানে আমি তখনই হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো না বা এটা জাজমেন্ট মানে আমি এটা এই জন্য হয়েছে। হ্যাঁ, আমাকে অফকোর্স ইনভেস্টিগেশন করতে হবে, তার প্রিভিয়াস লাইফ, সে কিভাবে লাইফ লিড করে, আমাকে ইচ অ্যান্ড এভরিথিং জানতে হবে। যেমন আমাদের কাছে যখন একজন ক্লায়েন্ট আসে কাউন্সিলিং এর জন্য, আমি কিন্তু তাকে এই প্রবলেম, ওকে ফাইন, এটা দেখে আপনাকে এটা করতে হবে এটা বলা যাবে না। আমাকে তার লাইফস্টাইল সম্পর্কে জানতে হবে, তার থিঙ্কিং প্রসিডিউর আমাকে বুঝতে হবে। যখন আমি তার লাইফস্টাইলটা জানবো, তার আলটিমেট প্রবলেমটা আমি আইডেন্টিফাই করতে পারবো যে কোথা থেকে আলটিমেটলি প্রবলেম হতে পারে, এবং এইটার ইয়েটা হচ্ছে কমেন্ট। হ্যালো, ক্লাস ইন্ডাস্ট্রি ব্যাকে রেখে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নতুন দিলে খুশি হতাম না, যদিও মান একই। থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই আছে। ওকে, ব্যাক করি। যেমন হচ্ছে একজন ক্লায়েন্ট আমার কাছে যখন আসলো, তাকে আমি হুট করে জাজমেন্ট করতে পারবো না যে এটা এই জন্য আপনার প্রবলেম হয়েছে। অফকোর্স আমাকে বুঝতে হবে যে এই ব্যক্তিটা আসলে এংজাইটিতে আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এংজাইটি আসলে সে ফিল করছে কিনা এটা আমাকে জানতে হবে। যেমন সে যখন তার একটা প্রবলেম বলবে, বা একজন ড্রাগ অ্যাডিকশনের পেশেন্ট আসলো, আমি জানি সে ড্রাগ অ্যাডিক্ট বা হচ্ছে সাবস্টেন্স ইউজার। তোমরা বুঝতে পারতেছো সাবস্টেন্স ইউজার কাকে বলে? জি ম্যাম। জি কারা বলো তো? ম্যাম, যে কোনো ধরনের মানে এই টাইপের কিছু গ্রহণ করলে। যে কোনো ধরনের নেশাদ্রব্য যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় সাবস্টেন্স ইউজার। নেশাদ্রব্য, সাবস্টেন্স মিন্স হচ্ছে নেশাদ্রব্য, ঠিক আছে? জি ম্যাম। সাবস্টেন্স ইউজার, নেশাদ্রব্য গ্রহণকারী, মাদক দ্রব্য গ্রহণকারী। মাদক হচ্ছে একটা লিকুইড প্রোডাক্ট, সাবস্টেন্স বলা হয় হচ্ছে লিকুইড অ্যান্ড সলিড প্রোডাক্ট, সবগুলোকে মিলিয়ে একটা নাম দেওয়া হয়েছে নেশাদ্রব্য, ঠিক আছে? এটা যারা ব্যবহার করে, যে একজন নেশাদ্রব্য ব্যবহার কারী যদি আমার কাছে আসে, আমি হুট করে তাকে বলতে পারবো না যে সে ইয়াবা খাওয়ার কারণে এরকমটা হয়েছে, সে প্যাথেজিন এর কারণেই এরকমটা হয়েছে। আমি এটা অবশ্যই বলতে পারবো না, তাকে আমার স্ক্রিনিং করলেই হবে না। আমি স্ক্রিনিং করে দেখলাম আসলেই সে হচ্ছে একজন মাদকাসক্ত ব্যক্তি, কিন্তু তাকে যখন আমি অ্যাসেসমেন্ট করব, ইচ অ্যান্ড এভরিথিং আমি জানবো, তারপর আমি তাকে কি তার মানে অনুমতি সাপেক্ষে, কথাটা বলা যায় যে অনুমতি সাপেক্ষে আমি তাকে জাজমেন্ট করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমার জাজমেন্ট করার কোনো রাইটস নাই। অ্যাজ এ থেরাপিস্ট আই হ্যাভ নো রাইটস। ওকে, গেটিং ইমোশনাল ইনভলভ উইথ দ্য পেশেন্ট। আচ্ছা, কাউন্সেলিং এ অবশ্যই পেশেন্টের সাথে
কোনো ইমোশনাল ইনভলভমেন্টে তুমি যেতে পারবে না। ক্লায়েন্ট তোমাকে বলতে পারে, বাবা তুমি আমার ছেলের মতো বা তুমি আমার মেয়ের মতো, আমাকে একটু ভালোভাবে দেখো। এই এই কথাগুলো উনি বলতেই পারে, ঠিক আছে? অ্যাজ এ পেশেন্ট, অ্যাজ এ কি বলবো, ক্লায়েন্ট সে কথা বলতেই পারে, বাট অ্যাজ এ থেরাপিস্ট তুমি কখনো এটাকে একসেপ্ট করতে পারবে না। তুমি তোমার দিক থেকে তোমার নিজেকে অ্যাজ এ প্রফেশনাল তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে এবং তুমি তাকে জানান দিতে হবে, হতে পারি আমি আপনার মেয়ের মতো দেখতে, বাট আমি প্রফেশনাল, আমি থেরাপিস্ট, ঠিক আছে? সো যখন দেখা যাবে যে তুমি এই বাউন্ডারিটা ক্রস করে ফেলছো, তুমি তার সাথে তার ছেলে বা তার মেয়ের মতো আচরণ করতেছো, দেখা যাবে যে তোমার ট্রিটমেন্টে কিছুটা ঘাটতি থেকে যাবে। Looking at a patient problem from own perspective based on therapist on own values, ঠিক আছে? একজন পেশেন্টকে অবশ্যই মানে তোমাদের থেরাপিস্টের ভ্যালুস থেকেই দেখতে হবে। তুমি ওন প্রবলেম হিসেবে বা নিজের সমস্যা হিসেবে তাকে না দেখাটাই ভালো। এবং এটা যদি দেখো তাহলে কাউন্সিলিং এর এথিক্স ভায়োলেট করা হবে। কাউন্সিলিং এর কিছু স্কিলস আছে, তোমরা কি বুঝতে পারতেছো বিষয়গুলো আমি কি বলতেছি? জি ম্যাম। ওকে, না বুঝলে অবশ্যই জানাবা। ফার্স্ট স্কিল হচ্ছে লিসেনিং। তোমাকে শুনতে হবে। ক্লায়েন্ট এসে তোমাকে প্রথমে বলবে আমার এই সমস্যা ওই সমস্যা, একটার সাথে একটা রিলেটেড থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি মনে করো যে না এটা আপনি বলতেছেন কেন, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, বাট অ্যাজ এ এক্সপার্ট তুমি জানো এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, বাট একজন ক্লায়েন্ট কিন্তু এটা জানে না যে হাঁটু ব্যথার সাথে তার মানে অন্য কোনো একটা সমস্যার কোনো সম্পর্ক নাই, বা তার কনস্টিপেশনের কোনো সম্পর্ক তার হাঁটু ব্যথার সাথে নাই। এই জিনিসটা হয়তো বা তুমি জানো, তিনি কিন্তু জানে না। তিনি তোমাকে একটা কথা বলতে পারে, বাট তোমাকে একটা একসেপ্ট করতে হবে। আচ্ছা, লিসেনিং এর মধ্যে আবার কয়েকটা পার্ট আছে। পার্ট 1 হচ্ছে অ্যাটেন্ডিং অ্যান্ড লিসেনিং প্লাস অবজার্ভিং। প্রত্যেকটা কথা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। একজন ক্লায়েন্ট তোমাকে ডিস্ট্রাক্টেড করতে পারে, ঠিক আছে, তারপরে তোমাকে তার কথাগুলো অ্যাটেন্ড করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্ট যেন এইটা ফিল না করে যে তুমি তার কথা মনোযোগ দিয়ে শুনতেছো না। তার মানে কি, তোমাকে আই কন্টাক্ট করতে হবে, ক্লায়েন্টের সাথে আই কন্টাক্ট করতে হবে, ঠিক আছে? তুমি যদি মনে করো জানালা দিয়া মানে পাখি উঠতেছে সেটা দেখতেছো আর সাথে সাথে ক্লায়েন্টের কথা শুনতেছো, তাহলে কিন্তু এটা অবশ্যই হবে না। তোমাকে জানালার দিকে না তাকায় ক্লায়েন্টের দিকে তাকায় দেখতে হবে। ক্লায়েন্ট তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে আমার এই প্রবলেম, ঠিক আছে? তুমি বললা যে না আমি দেখতেছি বুঝতেছি, হবে না। তার মানে হচ্ছে তোমাকে হোল টাইম ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে হবে। 80% কমিউনিকেশন টাস্ক হচ্ছে নন ভার্বাল। আমরা মানে সবসময় ইয়ে করি যে হচ্ছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে 80%। কোনটা নন ভার্বাল আর কোনটা ভার্বাল কমিউনিকেশন বলো তো? যেটাতে কথা বলো। সেটাতে হচ্ছে ভার্বাল, আর যেটা কথা ছাড়া দেখার মাধ্যমে বা বাহ্যিক তার এক্সপ্রেশনের মাধ্যমে সে হচ্ছে নন ভার্বাল। তুমি যখন মানে কথা বলতেছো তোমার শুধুমাত্র ভোকাল কর্ড ইউজ হচ্ছে না, পাশাপাশি তোমার হাত, চোখ, বডি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কি বলে তোমার ড্রেস আপ, ইচ এন্ড এভরিথিং হচ্ছে তোমার নন ভার্বাল কমিউনিকেশনের আন্ডার, ঠিক আছে? তার মানে কমিউনিকেশন করি আমরা 100% এর মধ্যে 80% হচ্ছে নন ভার্বাল। তোমার তোমার পেশেন্ট তোমাকে বললো ঘাড়ে ব্যথা, হাত দিয়ে দেখালো হাঁটুতে, তাহলে তো হবে না, তাই না? তার মানে হচ্ছে যে তার ঘাড়ের কোন অংশে ব্যথা সেটাও কিন্তু তোমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে, তোমাকে এটা ফলো করতে হবে, ঠিক আছে? লিসেনিং অ্যান্ড অবজার্ভিং। ক্লায়েন্ট তোমার সাথে যতক্ষণ কথা বলতেছে ততক্ষণ কথার মাঝখানে সে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কতটুকু অ্যাক্টিভ আছে সেটাও তোমাকে কিন্তু দেখতে হবে। লাইক কোনো একজন পেশেন্ট হচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে বারবার দরজার দিকে দৌড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ডিস্টার্বিং। এটাতে কিছু বিষয় ইন্ডিকেট করে, লাইক তার সাইকোলজিক্যাল
ভিউজ ঠিক আছে কিনা, লাইক এমন হতে পারে যে ব্যক্তিটা খুব ডিস্টার্ব, সাইকোলজিক্যালি ইল, সেক্ষেত্রে তুমি যতই হচ্ছে ফিজিওলজিক্যাল ট্রিটমেন্ট দাও, সেই ট্রিটমেন্ট কাজে আসবে না, তাকে পারস হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে এবং একজন সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে তাকে রেফার করতে হবে, দেন তুমি হচ্ছে ফিজিক্যাল প্রবলেমের জন্য তাকে ট্রিটমেন্ট দিতে পারো। বুঝাইতে পারলাম বিষয়টা? একজন ব্যক্তি যদি সাইকোলজিক্যালি ইল থেকে থাকে, তুমি ফিজিওথেরাপিস্ট হিসাবে তাকে ফিজিওথেরাপি যতটাই দিবা খুব বেশি ইফেক্টিভ হবে না, কারণ হচ্ছে কি একজন ব্যক্তির অ্যাটেনশন অনেক বড় একটা বিষয় ট্রিটমেন্টের ক্ষেত্রে। বুঝাইতে পারলাম? জি ম্যাম। ওকে, দিস ইজ লিসেনিং, লিসেনিং এ আছে অ্যাটেন্ডিং এন্ড লিসেনিং, অবজার্ভিং, ঠিক আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথিতে একটা বিষয় কাজ করে, যেমন হচ্ছে ability to perceive another experience and then to communicate the perception back to the individual of clarify and amplify their own experiencing and meaning. এমপ্যাথির ক্ষেত্রে একজন তোমার ক্লায়েন্টের অনুভূতি তোমাকে ফিল করতে হবে। তোমার ক্লায়েন্ট খুব কষ্ট নিয়ে তোমার কাছে আসছে, বিশাল ডিপ্রেশনে পড়ে গেছে, সে হয়তো হুইল চেয়ার ইউজার, সে হয়তো একসময় অনেক বেশি অ্যাক্টিভ ছিল, একজন স্পোর্টিভ মানে বয় ছিল, অথবা কি বলবো একজন স্পোর্টসম্যান, স্পোর্টস মানে পার্সন ছিল, বাট সামহাউ একটা অ্যাক্সিডেন্টের পরে সে হচ্ছে হুইল চেয়ার ইউজার হয়ে গেছে। তো তোমাকে তার এই কষ্টটা অনুভব করতে হবে, ঠিক আছে? অ্যাজ লাইক জুতার ভিতরে আমরা মোজা পরি সেরকম, ঠিক আছে? আমরা একটা শু পরার আগে মোজা পরি, মোজা পরে তারপর শু পরি, এইটা হচ্ছে এমপ্যাথি। বাট এখানে কিছু জিনিস খেয়াল করার আছে। একজন ক্লায়েন্ট তোমার সাথে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতে করতে কেঁদে দিল, সাথে সাথে তুমি এতটাই ফিল করলা যে তুমিও তার সাথে কেঁদে দিলা, এখানে তোমার একটু এক্সপার্টিস ডেভেলপ করতে হবে। তোমারও কষ্ট লাগতে পারে, কিন্তু তোমার এক্সপ্রেশনটা এতটাই নরম হবে না, কারণ তাহলে ক্লায়েন্ট তোমার উপরে আস্থাহীনতার প্রকাশ ঘটাতে পারে, যে উনি তো হচ্ছে এতটাই নরম, এতটাই নরম, এই কথা বলবো, থাক উনি অনেক নরম মানুষ, এরকম করা যাবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমাকে তার প্রত্যেকটা ফিলিং অ্যাটেন্ড করতে হবে, কিন্তু তোমার নিজের মধ্যে নিজেকে স্ট্রিক্ট রেখে, সেলফ স্টিম ডেভেলপ করে। ওকে, primary skills associated with the communication of empathy included কিছু মানে এমপ্যাথির কিছু স্কিলস আছে যেটা তোমাদের হচ্ছে ফলো করতে হবে, লাইক অ্যাটেন্ডিং, involve our behavior with reflect or paying full attention। একটা কথা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে একজন পেশেন্ট তোমাকে যেভাবে কমিউনিকেশন করবে, ইচ এন্ড এভরিথিং তোমাকে ফলো করতে হবে, তার মানে ইচ এন্ড এভরিথিং তোমাকে মানে অ্যাটেন্ড করতে হবে, মানে সাপোর্টও করতে হবে, ঠিক আছে? তাকে সাপোর্ট করতে হবে। তুমি তার প্রত্যেকটা কথা শুনতেছো, এটা তুমি সে বুঝবে কিভাবে তুমি তার প্রত্যেকটা কথা শুনতেছো? বলতে পারো? তুমি তার প্রত্যেকটা কথা শুনতেছো, বাট এটা তো তাকে বুঝতে হবে যে আমি যে কথা বলতেছি আমার থেরাপিস্ট আমার সব কথা শুনতেছে। কিভাবে বুঝবে? রেসপন্স করতে হবে মাঝে মাঝে। এক্স্যাক্টলি, তোমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, এই ধরনের ওয়ার্ড, আহারে, এই যে এই কথাগুলোর মাধ্যমে তাকে অ্যাটেন্ড করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ প্যারাফ্রেজিং, সিলেক্টিভ ফোকাসিং অন দ্য কগনিটিভ পার্ট অফ দ্য মেসেজ। যেমন একজন ব্যক্তি বলল আমার মানে এত কষ্ট হয় রাত্রে ঘুমাতে পারি না, সিম্পল তার এই ওয়ার্ডটাই হচ্ছে তাকে রিফ্লেক্ট করা, আসলে আপনার অনেক কষ্ট হয় রাতের বেলাতে ঘুমাতে পারেন না, এই যে ওয়ার্ডটা তুমি বললা তাতে কিন্তু সে বুঝতে পারলো যে হ্যাঁ তুমি তাকে তার মূল্যায়ন করতেছো। with the patient keyword and idea being communicated back to patient in a refreshed and short form, মানে আপনি যে রাতে ঘুমাতে পারছেন না আসলে এটা অনেক কষ্টদায়ক, এটা হচ্ছে কি তার টোটাল
বিষয়ের হচ্ছে প্যারাফ্রেজ করা, এবং এটার মাধ্যমে সে আশ্বস্ত হয় যে আমার ক্লায়েন্ট, আমার থেরাপিস্ট আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে রিফ্লেক্টিং পেশেন্ট ফিলিং, সে ব্যাক টু পেশেন্ট হোয়াট দে সে। পেশেন্টের ফিলিং গুলো হচ্ছে রিফ্লেক্ট করা। 3 ভাবে রিফ্লেক্ট করা যায়, যদি এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন, আমি সেরকম ভাবে এখানে উল্লেখ করলাম না। ফার্স্ট অফ অল হচ্ছে সিম্পল প্যারাফ্রেজ করা, মানে যে ওয়ার্ডটা সে বলতেছে ঠিক সেই ওয়ার্ডটাই বল। আপনি মানে আমি রাতে ঘুমাতে পারি না, হ্যাঁ আপনি রাতে ঘুমাতে পারেন না, এইটা। সেকেন্ড হচ্ছে অ্যাম্পলিফাইড রিফ্লেকশন। অ্যাম্পলিফাইড রিফ্লেকশন হচ্ছে তার এইগুলোও সমস্যা ওইগুলোও সমস্যা। ঠিক আছে, মানে হচ্ছে দেখা গেছে একটা একটু দ্বান্দ্বিক হয়ে যায়, খুব দ্বন্দ্বপ্রবণ। একবার সে বলতেছে যে আমি রাতে ঘুমাতে পারি, আবার বলতেছে না রাতে ব্যথার জন্য ঘুমাতে পারি না। তখন তোমাকে হচ্ছে একটু ক্লিয়ার হওয়ার জন্য তোমাকে এইভাবে উল্লেখ করতে হবে, হ্যাঁ মানে যখন আপনার পেইন থাকে তখন আপনি রাতে ঘুমাতে পারেন না, বিষয়টা কি আসলে এইরকম? তখন হয়তো বা সে বলবে হ্যাঁ হ্যাঁ এইরকম। আবার অনেক সময় মানে ঘুমাইতে পারি, প্রথম ভাগে বা দ্বিতীয় ভাগে মানে একটু কমপ্লিকেটেড করে ফেলবে। কারণ ক্লায়েন্ট কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, ক্লায়েন্ট কিন্তু কখনো তোমার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে পারবে না, কারণ হচ্ছে সে আইডেন্টিফাই করতে পারে না যে তার আসলে কোথায় পেইন বা তার কোথায় কষ্ট। তার যদি সাইকোলজিক্যাল প্রবলেম থাকে আসলেই তার কোথায়, সে বলবে আমার খুব খারাপ লাগে, আমার মন হতাশ লাগে, আমার কোনো কিছু ভালো লাগে না, এইরকম। কিন্তু আলটিমেটলি সে আসলে তোমাকে ক্লিয়ারলি বুঝাইতেও পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের বের করতে হবে। এরপরে হচ্ছে ডাবল সাইডেড রিফ্লেকশন। ডাবল সাইডেড রিফ্লেকশন হচ্ছে তোমার সরি তোমার অ্যাম্পলিফাইড রিফ্লেকশন না, ডাবল সাইডেড রিফ্লেকশন হচ্ছে ডান দিক। ঠিক আছে, অ্যাম্পলিফাইড রিফ্লেকশন হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে একটা একটা মানে বিষয় থাকে, সেই বিষয়টা সে হচ্ছে আসলে কিছুটা নিজে গোপন করতে চাইতে পারে। আবার এটা বিশেষ বিশেষ করে দেখা যায় কি, আরে আমার তো 10 মিনিট আছে। এটা বিশেষ করে দেখা যায় যে ইয়েদের ক্ষেত্রে এরকমটা হয়, যারা সাবস্টেন্স ইউজার থাকে তারা তাদের মধ্যে যদি দেখা যায় যে সে সাবস্টেন্স ছাড়তে চাচ্ছে, বাট সাবস্টেন্স ছাড়লে তার একটা কষ্ট হচ্ছে, হ্যাঁ। আবার তার পরিবারের সদস্যরা সাবস্টেন্স ইউজ করাটা পছন্দও করে না। তো আবার দেখা গেছে সে ওই সঙ্গটাও ছাড়তে পারে না যাদের সাথে সে সাবস্টেন্স ইউজ করতেছে। তো এই সব কিছু মিলে দেখা গেছে সেইটাও চায় না যে আমি নিজে দোষী হই, এটাও চায় না যে আমার পরিবারকে দোষী করি, আবার এটাও চায় না যে আমার সঙ্গটাকে আমি দোষী করি। আলটিমেটলি দেখা গেছে যে সে এত গোজামিল টাইপের একটা ইনফরমেশন দেয়, সেটাকে বলা হয় আসলে অ্যাম্পলিফাইড রিফ্লেকশন। সে যে অংশটাকে উচ্চ রেখে যাবে সেই অংশটা তোমাকে হাইলাইট করার জন্য তোমাকে একটু কোয়েশ্চেন মার্ক অ্যাড করে কথা বলতে হবে। আর ডাবল সাইডেড রিফ্লেকশন হচ্ছে যে দান্তিক একটা কমেন্ট সে করলো, সেটার এগেইনস্টে তোমাকে একটু ক্লারিফাই হতে হবে কোনটা আগে কোনটা পরে। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাম। বুঝতে পারতেছো? ওকে, আচ্ছা আজকে পুরোটা শেষ হবে না, কারণ মানে কমিউনিকেশন স্কিল আজকে পুরোটা শেষ হবে না, তারপরেও হচ্ছে হাফ মানে বেশিরভাগটা পড়া যায়। জেনুইননেস, তোমার তোমার তুমি যেই কথাগুলো তোমার ক্লায়েন্টকে বলবা অফকোর্স তোমাকে জেনুইন হতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি যদি একটা কথা বলো, আজকে যে কথাটা বললা সেটা ভুলবশত তুমি কোনো ইনফরমেশন তাকে দেওয়া যাবে না, ভুলবশত কোনো ইনফরমেশন তাকে দেওয়া যাবে না। যদি এমন কোনো কিছু থেকে থাকে যে তুমি তাৎক্ষণিক তাকে অ্যান্সার করতে পারতেছো না, দেন তোমার তাকে এটা জানাইতে হবে যে আমি আপনাকে পরবর্তীতে জানাবো। ঠিক আছে, এই বিষয়টা সম্পর্কে আমি সচেতন না বা আমি এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার না, আমি আপনাকে বিষয়টা পরবর্তীতে জানাবো। বাট তুমি একটা ফেক নিউজ তাকে দিতে পারো না। ঠিক আছে, একটা ফেক নিউজ তাকে দিতে পারো না। যদি কখনো তার কাছে এটা বোঝা মানে বুঝে ফেলে যে আসলে তুমি যে ইনফরমেশনটা দিচ্ছ সেটা একটা ফেক ইনফরমেশন ছিল, দেখা যাবে যে তোমার প্রতি তার আস্থাহীনতা তৈরি হবে। অ্যাজ এ থেরাপিস্ট তোমার জন্য এই জিনিসটা খুব বেশি নেগেটিভ হবে। আচ্ছা, এরপর হচ্ছে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, an expression of caring and nurture as well as
acceptance includes convey one through like তোমার মানে তুমি তার সাথে তুমি যে তার প্রত্যেকটা ইনফরমেশন রিসিভ করছো, তুমি তার মানে নেগেটিভ ওয়ার্ড গুলাকেও নোট করছো, সেই জিনিসটা হচ্ছে তোমার মানে খুব ওয়ার্ম হয়ে করতে হবে। লাইক তুমি তাকে হুট করে ধমক দিয়ে বলতে পারো, আরে এত কথা বলেন কেন, চুপ থাকেন তো, আমি কাজ করতেছি দেখতেছেন না, এই কথাগুলো কখনো বলা যাবে না। অনেক সময় দেখা গেছে যে ডক্টরদের কাছে গেলে পেশেন্ট কথা বলতে ভয় পায়। একটা জিনিস খেয়াল রাখবা, যত ভালো ডক্টরই হোক না কেন, মানে ক্লায়েন্ট বা পেশেন্ট যদি হচ্ছে তার সাথে কথা বলতে ভয় পায়, সেকেন্ড টাইম ওই পেশেন্ট তার কাছে পারতপক্ষে যাবে না। পেশেন্টের সাথে ডক্টরের রিলেশনশিপ হতে হবে অবশ্যই খুব উষ্ণ, একদম খুবই ওয়ার্ম। পেশেন্ট যেন তার যে কোনো ফিলিং ডক্টরের সাথে শেয়ার করতে পারে, যে কোনো ফিলিং থেরাপিস্টের সাথে শেয়ার করতে পারে। অ্যাজ এ কাউন্সিলর তোমার কাছে যেন পেশেন্ট তোমার তার ইচ এন্ড এভরিথিং শেয়ার করার মতন মানে মেন্টালিটি সে নিয়ে তোমাকে ইয়ে করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে অনেক ডক্টর ধমক দেয়, এত কথা বলতেছেন কেন, আমি বুঝতেছি তো, এটা বলা যাবে না, কারণ সে প্রবলেম ফেস করতেছে, দ্যাটস ওয়াই সে এত কথা বলতেছে। সো তোমার কাজ হচ্ছে তুমি তার কথাগুলোকে রিসিভ করবা, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার আসলে অনেক কষ্ট হচ্ছে, আপনার মানে এই যে তাকে যে এভাবে ওয়ার্ম করা, এই জিনিসটা তোমাকে শিখতে হবে। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা নন ভার্বাল কমিউনিকেশনটাকে ভুলে যাই, আমাদের ভার্বাল কমিউনিকেশনের চেয়ে আমরা নন ভার্বাল কমিউনিকেশনটা একটু তাদের সাথে বেশি করার চেষ্টা করবো, তাহলে দেখা যাবে যে ব্যক্তি আসলে আশ্বস্ত হচ্ছে। রেসপেক্ট করা, যেমন হচ্ছে যে এই যে একটা কথা বললাম যে ধমক দিয়ে তার সাথে কথা বলা যাবে না, হ্যাঁ, একজন ক্লায়েন্টের সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। বা তুমি যে আসলে মানে সে যে একটা কথা বারবার বলতেছে, হ্যাঁ, এটাতে তুমি বিরক্ত হচ্ছ, সেটা তাকে বোঝানো যাবে না। তুমি তাকে এভাবে নোট করতে পারো যে হ্যাঁ আমি কথাটা বুঝতে পেরেছি, আর কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন, মানে তাকে সামনের দিকে প্রোগ্রেস হওয়ার জন্য তুমি তাকে এভাবে অ্যাপ্রোচ করতে পারো, কিন্তু তুমি তাকে ধমক দিতে পারো না। বুঝছি তো আপনি যে একটা কথা বারবার বলতে হবে না, এই কথাগুলো বলা যাবে না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখি। তারপরে হচ্ছে কনক্রিটনেস, ওপেন কোয়েশ্চেন মিন্স ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এইগুলা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তোমাদের কি মানে বুঝতে কঠিন হয়েছে? পড়লে ma'am. বুঝতে পারবা, কারণ আচ্ছা আমি তোমাদেরকে আজকে একটা মেইল করে দিব, আগামী ক্লাসে মানে আগামী সোমবার তোমাদের ক্লাসে এটাকে পুরোটা শেষ করে দিব, কমিউনিকেশনটা। ওকে, এরপরে Okay, যেটা ma'am. পড়াবে সেটা হচ্ছে Yes, সেলফ ma'am. স্টিম। এরপরে পড়াবো হচ্ছে সেলফ স্টিম। ওকে, সেলফ স্টিমটা পড়াবো এরপরে। আজকে কমিউনিকেশনটা এই পর্যন্ত থাক, কমিউনিকেশনটা নেক্সট ক্লাসে। ওকে, ভালো থেকো সবাই। ওকে ম্যাম, আসসালামু ওকে আলাইকুম। ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।